জুলাই হত্যাযজ্ঞের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি, দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে ইতিবাচক সাড়ার আশা। এটা রিসেন্টলি গেছে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এই চিঠি দেওয়া হয়েছে। আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে, ঠিক যেভাবে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিচার হবে। ভারত থেকে পুশিং ঠেকাতে কঠোর অবস্থানে সরকার, অস্থিরতা বন্ধে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রস্তাব। ওখান থেকে এই যে গোলাগুলির কারণে আমাদের নাগরিকরা মৃত্যুবরণ করছে, সেই জন্য এগুলো সব অ্যাড্রেস করার জন্য আমরা প্রস্তাব আছে যেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109 কিলোমিটার। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। মাদ্রিদ বিমানবন্দরে চ্যাম্পিয়নদের বরণ করল স্প্যানিশরা। রাতে সিবেলেস চত্বরে জমকালো সংবর্ধনা। যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে শরিক দলের শীর্ষ নেতাদের বৈঠক। জুলাই সনদ পরিপূর্ণ বাস্তবায়নের অঙ্গীকার। দলীয়ভাবে হবে না স্থানীয় সরকার নির্বাচন, জানালেন মহাসচিব। গুমে অভিযুক্ত সেনা কর্মকর্তা জিয়াউলের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান। আদালতের নির্দেশে নিয়ন্ত্রণে নিল 9তলা ভবন। প্রতারণা মামলায় রিজেন্টের শাহেদ ফের গ্রেফতার। সরকারের সমালোচনা করলে এখন গুম হওয়ার পরিস্থিতি নেই, বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। রাজনৈতিক ঐক্য না থাকলে গণতন্ত্র বিরোধী শক্তি উত্থানের শঙ্কা নেতাদের। বিক্ষোভের মুখে পার্লামেন্ট ভবন ছাড়লেন মোদি। ককরোচ জনতা পার্টির সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ। প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ দণ্ডিত আসামিদের দেশে ফিরিয়ে আনতে ভারতকে একাধিক চিঠি দিয়েছে বাংলাদেশ। প্রত্যর্পণ চুক্তির আওতায় এসব আবেদন করা হয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে নয়াদিল্লি ইতিবাচক সাড়া দেবে বলে আশা করছে ঢাকা। অগ্নিগর্ভ জুলাই, বিক্ষোভের রঙে ছেয়ে যায় গোটা দেশ। ক্ষমতা টিকিয়ে রাখতে গুলি ছোড়ে সরকার। রক্তে রঞ্জিত হয় রাজপথ। গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় 2025 সালের 17 নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত পলাতকদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে সরকার। সোমবার রাজধানীর ইস্কাটনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় সম্প্রতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। এটা রিসেন্টলি গেছে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এই চিঠি দেওয়া হয়েছে। কূটনীতিতে যেই নর্মস আছে, যেই প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে, ঠিক যেভাবে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিচার হবে। শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী না, দণ্ডিত অন্য পলাতক আসামিদেরও প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে ভারতকে একাধিক চিঠি দেওয়ার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আসামি যারা পলাতক আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য যে সকল চিঠি দেওয়ার প্রয়োজন আমরা চিঠি দিচ্ছি। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উদ্যোগগুলো ওনারা নেবেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই আমাদের ডিপ্লোমেসির অনুযায়ী আমরা সেই কাজগুলো করব। বাংলাদেশের অনুরোধে ভারত সরকার এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। ফলে প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়ন এবং নয়াদিল্লির পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর ঢাকার। আমরা আশা করব যে ভারত পজিটিভ রিপ্লাই দিবে এবং দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের পক্ষ থেকে যা তাদের দায়িত্ব সেটা তারা পালন করবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ শাফি। যাব শাফির কাছে। শাফি, আপনাকে স্বাগত জানাই। আমরা প্রতিবেদনটি দেখলাম, আপনিও দেখলেন।
এরই মধ্যে জেনেছেন যে ঢাকা নয়াদিল্লিকে চিঠি লিখেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেওয়ার ব্যাপারে। তো আর কি তথ্য আছে একটু জানতে চাই আপনার কাছে। দেখুন, চিঠি চালাচালি তো সেই 2024 সালের পর থেকে হচ্ছে, বেশ কয়েকবার চিঠি চালাচালি হচ্ছে। তবে এইবার প্রথমবারের মতো যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটি হলো রায়ের কপি প্রথমবারের মতো বাংলাদেশের তরফ থেকে পাঠানো হয়েছে। অর্থাৎ আনুষ্ঠানিক অনুরোধটা করা হয়েছে, একই সঙ্গে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের ট্রাইব্যুনাল, সেই রায়ের কপিটাও পাঠানো হয়েছে। আমরা একটু দেখি যদি যে বিষয়গুলো আছে, সেটা হচ্ছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন যে আসামিদের ফেরত চেয়ে ঢাকার চিঠি দ্বিপাক্ষিক স্বার্থে সাড়া মেলার আশা, চুক্তি ও কূটনীতির পথেই সরকার। এখানে দুটি বিষয় আছে, যে একটা হচ্ছে দ্বিপাক্ষিক স্বার্থে সাড়া মেলার আশা। এখন পর্যন্ত যে 2024 সালের কিন্তু দুইবার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশের তরফ থেকে। একটা হচ্ছে এক্সট্রাডিশন চুক্তির মাধ্যমে শেখ হাসিনা সহ অন্যান্য যারা আছেন তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো যায় কিনা। এরপরে 24 সালে আরেকবার, তারপর 25 সালে আরও একবার তারা আনুষ্ঠানিকভাবে যখন শেখ হাসিনার রায় হলো, মৃত্যুদণ্ড হলো, তখন আরেকবার অনুরোধ তারা করেছিল বাংলাদেশের সরকারের তরফ থেকে। কিন্তু তখন যে বিষয়গুলো সরকারের তরফ থেকে বলা হয়েছিল দিল্লির পক্ষ থেকে, যে তারা এটা আন্ডার এক্সামিনেশন আছে, পর্যবেক্ষণাধীন আছে, কিন্তু তখনও পর্যন্ত তারা কিভাবে পাঠাবে সেই বিষয়গুলো নিয়ে তারা খোলাসা করে কিছু বলেননি। কিন্তু বাংলাদেশের তরফ থেকে আসা যে হচ্ছে, যেহেতু দুই দেশের সঙ্গে শুধুমাত্রই একটা মাত্র ইস্যুতেই তো সম্পর্ক না, আরও নানা ইস্যু আছে। তো সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে তারা ডিপ্লোম্যাটিকভাবে কীভাবে সেই সমাধানগুলো করা যায় সেই চেষ্টা সরকারের তরফ থেকে করা হচ্ছে, এবং ভারত আশা করছে যে তারা এই বিষয়গুলো রাজনৈতিক ইচ্ছা এবং ডিপ্লোম্যাটিক ইচ্ছার মাধ্যমে তারা এই বিষয়গুলোর সুরাহা করতে পারবে। এই বিষয়গুলো তারা চালাচ্ছে আর কি। চুক্তি এবং যে কূটনীতির কথা বলা হচ্ছে, সেই বিষয়গুলোকে আসলে সরকার কিভাবে সামাল দিচ্ছে? বাংলাদেশ সরকারের সামাল তো বরাবরই একই রকম, যেহেতু এটা একটা জনদাবি আছে এবং সরকারের তরফ থেকে এখন পর্যন্ত হচ্ছে প্রায় 7 বারের মতো তাদেরকে অনুরোধ জানানো হয়েছে, আমরা যে বিষয়গুলো জেনেছি আর কি। তো সেই প্রত্যেকটা অনুরোধের বিপরীতেই কিন্তু ভারত সরকারের অবস্থান একটাই, যে হচ্ছে তারা বিষয়গুলো পর্যবেক্ষণ করছে। এখন সেই পর্যবেক্ষণটা কতদিন তারা করবে, কতদিন ডিলে করবে, সেটি একটি বড় প্রশ্ন। তবে বাংলাদেশের তরফ থেকে সরকাররা যেভাবে খুব বোল্ডলি বলা হচ্ছে যে তাদেরকে বাংলাদেশে এনে এই যে জুলাই গণ-অভ্যুত্থানের সময় যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে তার জন্য মৃত্যুদণ্ড কার্যকর, সেটা তারা করতে ইচ্ছুক। এটা তো আমরা অন্তর্বর্তী সরকারের সময়ও শুনেছি। এক্স্যাক্টলি তাই। এই সরকারও আসলে সেই বিষয়গুলো আসলে চেষ্টা করছে। এই নিয়ে আর এছাড়া আজকে কিন্তু সীমান্ত ইস্যুতে বেশ কিছু আলাপ আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কিন্তু বিজিবি পরিদর্শন করতে গিয়ে সেখানে বলেছেন যে মিয়ানমারে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা ও চোরাচালান বন্ধে সীমান্তে 109 কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। তবে এর সঙ্গে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সম্পর্ক নেই। অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে সরকার। বিজিবি সদর দপ্তর পরিদর্শন করে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী সাবেক সেনা কর্মকর্তা মুজাফফরের বিচার কোর্ট মার্শালের মাধ্যমে হবে। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, চলুন সেটি দেখে আসি। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সংঘাত ও মাইন বিস্ফোরণের ঘটনায় প্রায়ই হতাহতের শিকার হচ্ছেন বাংলাদেশিরা। এই অবস্থায় মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা ও চোরাচালান বন্ধে সীমান্তে 109 কিলোমিটারের কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তাব দিয়েছে সরকার। সোমবার বিকেলে বিজিবি সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এর সঙ্গে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সম্পর্ক নেই জানিয়ে মন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় ল্যান্ডমাইন শনাক্তে যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে বিজিবিকে। মাদক চোরাচালান, তারপরে এই অস্থিতিশীল অবস্থা এবং অনেক সময় ওখান থেকে এই যে গোলাগুলির কারণে আমাদের নাগরিকরা মৃত্যুবরণ করছে, সেই জন্য এগুলো সব অ্যাড্রেস করার জন্য আমরা এখনও পুরোপুরি ফাইনাল সিদ্ধান্তে যাইনি। তবে আমাদের প্রস্তাব আছে যে আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109 কিলোমিটার। ভারত থেকে কাউকে প্রুশিন করতে দেওয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে সরকার। সেরকম কোনো নাগরিক থাকে, বাংলাদেশি নাগরিক সেখানে যেয়ে থাকে, তার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিধি মোতাবেক দিতে হবে। আমরা ন্যাশনালিটি ভেরিফিকেশন করে যদি সেটার সত্যতা পাওয়া যায়, সেটা আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় আমরা ফেরত নিয়ে আসবো। এছাড়া অন্য কোনো উপায়ে আমরা কাউকে অ্যালাউ করব না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে হবে বলে আবারও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি, তারা তাদের বিধি মোতাবেক জেনারেল কোর্ট মার্শাল
গঠন করে সেই বিষয়ে ব্যবস্থা নেবেন। যদি সিভিল কোর্টের কোনো বিষয় থাকে আইনানুগভাবে, সেটা তখন পরীক্ষা নিরীক্ষা করে তারা বলবে। কি ব্যক্তিকে দুই আইনে আলাদা আলাদাভাবে ট্রায়াল করা যায় না। বিজিবির কার্যক্রমের প্রশংসা করে সক্ষমতা বাড়াতে জনবল ও সরঞ্জাম বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন সালাউদ্দিন আহমদ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আপনি কিন্তু প্রতিবেদনটি দেখছিলেন রুদ্র, যে সেখানে কিন্তু বাংলাদেশের সীমান্ত নিয়ে কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতি বহুদিন ধরেই, কারণ রোহিঙ্গা সংকটটা যখন শুরু হলো বাংলাদেশে, তখন এই সীমান্ত কীভাবে ব্যবস্থাপনা করা হবে তার কিন্তু সুনির্দিষ্ট বিষয় ওইভাবে ছিল না। মানে বিজেপি ছিল, সব কিছুই ঠিকঠাক ছিল মানে কাগজে পত্রে, কিন্তু চাঁদে যে রোহিঙ্গা যেভাবে আসছিল সেটা ঠেকানোর আসলেই বাস্তবমুখী কোনো পদক্ষেপ ছিল না। তারপর ইন্টারিম সরকার আসলো, এখন পর্যন্ত আমরা বিগত সরকারের শেষ সময়টাতেও দেখেছি যে কিছুদিন পরপরই মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হতো, তার সঙ্গে কথা বলা হতো। এরপর আমরা অন্তর্বর্তী সরকারের সময়ও দেখলাম একই ঘটনা। এখন সীমান্তে আসলে আমি একটা বিষয় জানতে চাইব আপনার কাছে, যে আমাদের সীমান্ত আসলে কতটা সুরক্ষিত? দেখুন, এটা তো আসলে খুব ব্রড অ্যাসপেক্টের কোয়েশ্চেন, যে সীমান্তের সুরক্ষার ব্যাপারটা আসলে মানে এইভাবে যদি আপনি প্রশ্নটা করেন, যে হচ্ছে সার্বিক বাংলাদেশের যে ভারত এবং মিয়ানমারের সঙ্গে যে সীমানা রয়েছে, খুব সহজভাবে যদি বলি তাহলে এখন পর্যন্ত তো যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, যেহেতু ভারতের দিক থেকে পুশিনের অনেকগুলো ব্যাপার আসছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিজিবি এবং স্থানীয় জনগণের সহায়তায় কিন্তু সেটি সফল হয় নাই। সেই ক্ষেত্রে বলা যায় যে সীমান্ত মোটামুটি সুরক্ষা আছে, কিন্তু এরপর যদি বড় কোনো ব্যবস্থা হয়, বড় কোনো পরিস্থিতি যদি ক্রিয়েট হয়, তখন সরকার কিভাবে ট্যাকল করবে সেই প্রশ্ন তো আছে। তবে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সেই বিষয়গুলো নিয়ে খুব সুস্পষ্ট বার্তা দিয়েছেন, যে মিয়ানমারের সঙ্গে যে 109 কিলোমিটারের যে আমাদের সীমান্ত রয়েছে, সেই সীমান্তে তারা একটা বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে এবং এটা প্রস্তাবনা এর আগে ছিল না, যেহেতু সেই প্রস্তাবনা কিভাবে কার্যকর করা হবে সেই নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। কারণ সীমান্তে মিয়ানমার সীমান্ত দিয়ে রোহিঙ্গা প্রত্যাবর্তনে যেমন আছে, তারপর এখন ওই সীমান্ত দিয়ে কিন্তু ত্রিমুখী একটা সংঘর্ষ চলছে আরসা আরএসওর মধ্যে, তারপর এই যে ওইখানকার যে সেনা আছে তাদের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে। তো এই জায়গাগুলো এবং মাইন পুঁতে রাখে, আপনি জানেন যে মিয়ানমার যান তারা, সেই বিষয়গুলো কিভাবে ব্যবস্থাপনা করা যায় সেই চেষ্টাটাই কিন্তু আসলে সরকার করছে। এরপরে হচ্ছে পুশিন বন্ধের যেটি বলছিলাম আগে, যে সরকার যে এই সরকার আসার পর থেকে যে পুশিনের যে ব্যাপারগুলো চলছিল ভারতের পক্ষ থেকে, সেটি কিন্তু মোটামুটি বিজিবি সফলই বলা যায় এবং স্থানীয় জনতা নিয়ে। আর আরেকটা শহীদ জিয়ার হত্যাকারীর বিচার, এটা একটু জানতে চাই। সেনা আইনে দেখুন, এটা তো বহু বছর পর মানে আবার নতুন করে উঠে আসলো বিষয়টা। তো এখানে স্বরাষ্ট্রমন্ত্রী একটা সুস্পষ্টভাবে বলেছেন, যেহেতু ফৌজদারি আর কোর্ট মার্শাল একজন সেনাবাহিনীর মানে সেনা কর্মকর্তার বিচার ফৌজদারি এবং সেনা দুই জায়গায় হয় না, সেক্ষেত্রে তিনি যেহেতু সেনাবাহিনীতে ছিলেন, সেই ক্ষেত্রে কোর্ট মার্শাল করে তার বিচারটা হয়তো তারা করার কথা বলছেন। শাফি, আপনাকে ধন্যবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনা এবং আরও সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলছিলেন আমাদের সহকর্মী আবদুল্লাহ শাফি। এবার অন্যান্য প্রসঙ্গ। স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে সরকার, এ কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুগপৎ আন্দোলন সংগ্রামে শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে যমুনায় বৈঠক করেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির মহাসচিব। এ সময় স্থানীয় সরকার নির্বাচনে শরিকদের অবস্থান নিয়ে প্রশ্নে মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সুযোগ নেই, প্রতিটি ক্ষেত্রে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার গঠন করার পরে 5 মাস পরে এইটা একটা বড় একটা ঘটনা, রাজনৈতিক ঘটনা, যে আমাদের প্রধানমন্ত্রী অন্যান্য যুগপৎ যারা আন্দোলন করেছিলেন তাদের সকলের সঙ্গে একসাথে বসে তারা এখন বসেছেন, কথা বলছেন এবং ভবিষ্যতের কর্মসূচি নিয়েও তারা সেখানে আলোচনা করছেন। তারা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর যে সরকার চালানোর সেই শুরুটাকে তারা অত্যন্ত প্রশংসা করেছেন। জুলাই সনদ, যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা, আমি আবার রিপিট করছি, যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী প্রকৃত উপকারভোগীদের তথ্য সংগ্রহ, যাচাই বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য
সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এদিকে সরকার গঠনের পর প্রথমবারের মতো স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাতের সময় আরও থাকছে। পাহাড়ি ঢলের তোড়ে শেরপুরে ভাঙল বেইলি ব্রিজ, 3 জনকে জীবিত উদ্ধার। তিস্তার পানি বাড়ায় খুলে দেওয়া হলো জল কপাট। উত্তর ও মধ্যাঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। সরকারের সমালোচনা করলে এখন গুম হবার পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাকস্বাধীনতা নিশ্চিত করেছে জুলাই বিপ্লব, আর রাজনৈতিক ঐক্য না থাকলে গণতন্ত্র বিরোধী শক্তির উত্থানের শঙ্কা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার সকালে রাজধানীর উত্তরায় আইইউবিটি ক্যাম্পাসে তরুণের স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক সেমিনারে অংশ নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেন, সরকারের সমালোচনা করলেও এখন আর গুম হওয়ার শঙ্কা নেই। জুলাই সনদ, এটা নিয়ে সরকার বা সরকারি দল, সরকারের সাথে বিরোধী দলগুলা আলোচনা করে আরও যদি কিছু সেখানে কথা বলার থাকে, কিছু সংযোজন করা থাকে, সেটা করতে অসুবিধা কোথায়? সেটা করে যেগুলো আইনীকরণ করা দরকার পার্লামেন্টে, যেগুলো যে সংবিধান সংশোধন করা দরকার, সেগুলো করে আমাদেরকে জুলাই সনদকে প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের এক মতবিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণতন্ত্রকে সুরক্ষিত রাখা। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গড়ার যে আশা দেখিয়েছেন তা বাস্তবায়নে সবাইকে তার পাশে থাকার আহ্বান জানান তিনি। গণতন্ত্র এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে, অর্থাৎ মহল বিশেষ এই দেশটাকে যারা ধ্বংস করতে চায়, পার্শ্ববর্তী দেশও এখানে বসে আছে, যারা শহীদ জিয়াকে হত্যা করেছেন, এখন সেসব সংবাদ আমরা দেখতে পাচ্ছি, কারা সেই হত্যাকারীদের জায়গা দিয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষা খাতে নানা অনিয়ম ও অনৈতিকতার অভিযোগ তুলে ধরেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সমন্বিত শিক্ষানীতির মাধ্যমে নৈতিকতার মান যদি আমরা উন্নত করতে পারি, তাহলে নৈতিকতার মানের মধ্যেই মূল যে পরবর্তী জীবনের শিক্ষা, সেগুলো বিস্তার লাভ করবে, সেখানে মাদকের প্রবেশ করার কোনো সুযোগ থাকবে না। এ সময় এলোমেলো পরিস্থিতি থেকে উত্তরণে সমন্বিত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে বলে জানান তিনি। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। এবার জুলাইয়ের দিনলিপি। শিক্ষার্থীদের ঘরে ফেরাতে রক্তাক্ত জুলাইয়ের 20 তারিখ দেশ জুড়ে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়। রাস্তায় কাউকে দেখা মাত্রই গুলির নির্দেশনাও দেওয়া হয় ওই দিন। তবে তাতেও রোধ করা যায়নি তারুণ্যের জোয়ারকে। দিনভর সংঘর্ষে নিহত হয় 26 জন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলবে বলে ঘোষণা দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। কেমন ছিল 24 জুলাইয়ের আজকের দিনটি, জানবো মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। জুলাই 2024 গত কয়েকদিনের কমপ্লিট শাটডাউনে স্থবির গোটা দেশ, কিন্তু ছাত্র জনতার গণজোয়ারকে সামলাতে 20 জুলাই সারা দেশে কারফিউ জারি করে তৎকালীন সরকার। এদিন গণভবনে 14 দলের রুদ্ধদ্বার বৈঠকের পর ওবায়দুল কাদের সাফ জানান, কারফিউয়ের নিয়ম অনুযায়ী রাস্তায় কাউকে দেখা মাত্রই গুলি করা হবে। একই সঙ্গে আন্দোলন দমানোর কৌশল হিসেবে পরবর্তী 2 দিন সরকারি ছুটির ঘোষণা দেয় আওয়ামী সরকার। 20 তারিখের ঘটনা যদি স্পেসিফিক ভাবে বলতে চাই, তখন মিডিয়াতে আসলে সোশ্যাল মিডিয়া বলতে কিছু আমরা পাচ্ছি না। যেটা মেইন স্ট্রিম মিডিয়া, সেই মেইন স্ট্রিম মিডিয়াতে একটা কথাই বলা হচ্ছে যে কেউ ঘর থেকে বের হবেন না, যদি বের হওয়া হয় তাদেরকে 144 বারবার করে এই ব্যাপারগুলোকে রিপিট করা হচ্ছে। অর্থাৎ একটা স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছিল, রাজপথে যাকে দেখা হবে তাকে গুলি করা হবে। এই ধরনের যেই সহিংস প্রতিরোধ, সেই সহিংস প্রতিরোধ আসলে অভ্যুত্থান বা বিপ্লবকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। ইতিমধ্যে কারফিউ বলবৎ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধ্য হয়ে এই ব্যবস্থা
নিয়েছেন। যখন আমরা বুঝতে পারছিলাম যে হয়তো যোগাযোগ করাটা সামনে কঠিন হবে, তখন আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে আমরা অ্যানাউন্স করেছিলাম যে আমাদের এই কমপ্লিট শাটডাউনটা চলমান থাকবে। হাসিনা আসলে ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই, সে যত সহিংস হচ্ছিল আন্দোলন তত বেশি দানা বাঁধে। সে যখন গুলি চালায় তখন দেখা যাচ্ছে যে আরও বেশি মানুষ গুলি খাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে আসে। কারফিউ চলাকালীন সারা দেশে যানবাহন চলাচল বন্ধ থাকলেও রাজপথ ছাড়েনি আন্দোলনকারীরা। প্রথম আমরা 20 তারিখ কারফিউ ভেঙে মিছিল করেছিলাম। কারফিউ ভেঙে মিছিল চলা অবস্থায় সেদিন দুর্ভাগ্যজনকভাবে বিডিআর এবং পুলিশ সেখানে উপস্থিত হয়েছেন এবং প্রচণ্ড গোলাগুলি করেছিলেন। এদিন ঢাকা সহ দেশের কয়েকটি স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 26 জন নিহত হয়। বিক্ষোভ ও সংঘর্ষে রক্তাক্ত হয় নারায়ণগঞ্জ সহ আরও কয়েকটি জেলার রাজপথ। বুলেট ইনজুরি পেশেন্ট বেশি আসছিল। প্রথম দিকে আমরা পাচ্ছিলাম যে পায়ের দিকে গুলি, পরে আস্তে আস্তে এটা বডিতে বা মাথার দিকে আমরা বুলেট ইনজুরির পেশেন্টগুলো পাচ্ছিলাম। সুরতহাল করার জন্য পুলিশ সদস্য পাওয়া যাচ্ছিল না। হসপিটাল ডেথ হয়েছে তার দ্বিগুণ সংখ্যক আমরা পেয়েছি, কিন্তু ব্রড ডেড রাস্তায় মারা গেছে। এদিকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে কারফিউ। এই কারফিউ আমরা চালিয়ে যাচ্ছি এবং আপনাদের মাধ্যমে জানিয়ে যাচ্ছি যে আমরা সকাল 10টা পর্যন্ত যে এই কারফিউ আমরা বলবৎ রেখেছিলাম সেইটা আরও কিছুক্ষণ বাড়িয়ে আমরা 3টা পর্যন্ত, আগামীকাল 3টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। 16 থেকে 20 জুলাই 4 দিনে পুলিশের গুলিতে প্রাণ হারান 1.5 শতাধিক মানুষ। টানা 4 দিনের রক্তক্ষরণ আর কারফিউর মধ্যেও 20 জুলাই এই রক্তক্ষয়ী দিনটি প্রমাণ করে বুলেটের চেয়েও তীব্র হতে পারে তারুণ্যের অধিকার আদায়ের লড়াই। শত প্রাণের বিনিময়ে সেদিন যে প্রতিরোধের দেয়াল গড়ে উঠেছিল, তাই পরবর্তীতে তৈরি করে এক নতুন বাংলাদেশের ভিত। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ফিফা বিশ্বকাপের খবর। দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। স্থানীয় সময় দুপুরে নিউ ইয়র্ক থেকে স্পেন জাতীয় দলকে বহনকারী বিমানটি অবতরণ করে মাদ্রিদের বারাহাস বিমানবন্দরে। সেখানে রদ্রিদের বরণ করে নেন দেশটির ফুটবল ফেডারেশনের কর্তারা। বিমান থেকে শুরুতেই ট্রফি হাতে বের হয়ে আসেন অধিনায়ক রদ্রি। পরে একে একে আসেন কোচ এবং অন্যান্য সদস্যরা। এ সময় কোচের সঙ্গে ফটো সেশনে যোগ দেন রদ্রি। পরে শিরোপা হাতে পুরো দল একসঙ্গে দাঁড়িয়ে একটি গ্রুপ ফটো তোলেন। বিশেষ বাসে করে বিমানবন্দর ত্যাগ করেন চ্যাম্পিয়নরা। রাতে মাদ্রিদের বিখ্যাত সেবেলস চত্বরে চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। সেখানে দেশটির প্রধানমন্ত্রী এবং রাজপরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এর আগে ছাদখোলা বাসে পুরো শহর জুড়ে ট্রফি প্যারেডে অংশ নেবেন রদ্রি ইয়ামালরা। আর্জেন্টিনাকে অসহায় করে 16 বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। মেটলাইফ স্টেডিয়ামে ইতিহাস করল স্প্যানিশরা। অতিরিক্ত সময়ের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফেরান তোরেসের অবিস্মরণীয় গোলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলল স্পেন। সুপার সাবে বাজিমাত করলেন লুই দে লা ফুয়েন্তে। স্বপ্নভঙ্গের বেদনা সঙ্গী করে বিশ্বকাপ থেকে বিদায় নিলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবালের ম্যাচ রিপোর্ট। রেফারির শেষ পাশে নিউ জার্সির সবুজ ঘাসে লুটিয়ে পড়ল আর্জেন্টিনা। অন্যদিকে স্পেন তখন বিশ্বজয়ের আনন্দে আত্মহারা। লুই দে লা ফুয়েন্তের হাত ধরে 16 বছরের অপেক্ষার অবসান। অমরত্বের ছোঁয়া পেলেন ফেরান তরেস, রদ্রি, লামিন ইয়ামালরা। ফাইনালের ছোট্ট একটা প্রি শো শেষে মেসির কিক অফ শুরু হয়ে যায় দুদলের অমরত্বের লড়াই। আর্জেন্টিনা ছোট ছোট পাসে বল দখলের চেষ্টা করলেও দ্রুতই স্পেনের রিকভার। মাত্র 5 মিনিটেই হৃদয়ে কাঁপন ধরিয়ে দেয়া লামিন ইয়ামালের প্রচেষ্টা নিদারুণ দক্ষতায় বর্তমান চ্যাম্পিয়নদের রক্ষা করেন এমি মার্তিনেজ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও শিরোপার লড়াইয়ে স্পেনের স্পষ্ট আধিপত্য। ছোট ছোট পাসে গ্যাপ তৈরি করে আবারও তারা আক্রমণে যায় 17 মিনিটে। এবার লেফট উইং ধরে লামিনের প্রচেষ্টা, কিন্তু কাঙ্ক্ষিত স্ট্রাইকারকে খুঁজে নেওয়ার আগেই তা বাধা পায় এমির গ্লাভসে। এরপর 39 মিনিটে বিশ্বস্ত হাতে স্পেনের আরো একটা আক্রমণ রুখে দেন তিনি। পুরো প্রথমার্ধ জুড়ে চলতে থাকে স্পেনিয়ারদের আধিপত্য। 43 মিনিটে চমৎকার একটি সুযোগ তৈরি করেন কুকুরেয়া, কিন্তু তা অল্পের জন্য লক্ষ্যচ্যুত হয়।
বিরতির পর আর্জেন্টিনার ভুলের সুযোগ নিয়ে গোলের শট নেয় স্পেন, কিন্তু তা রুখে দেন এমি। 55 মিনিটে স্পেনের আক্রমণ ক্লিয়ার করেন ওতামেন্ডি, এরপরই দলকে রক্ষা করেন মন্টিয়েল। 67 মিনিটে গোলের খুব কাছে চলে যায় স্পেন, তবে বদলে নামা ফেরেন তোরেসের শট সরাসরি এমির গ্লাভসে চলে গেলে বঞ্চিত হয় লা রোহা। 81 মিনিটে দলকে আবারও রক্ষা করেন বাজ পাখি। এক্সট্রা টাইমে ম্যাচে চরম নাটকীয়তা, প্রথমবারের মতো স্পেনের পোস্টে শট রাখে আর্জেন্টিনা, সেটা রক্ষা করেন স্প্যানিয়ার গোলি। কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন নিকো উইলিয়ামস, এরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেস। তার চেয়েও নাটকীয় পরিবেশ তৈরি হয় অন্তিম মুহূর্তে স্পেন আর্জেন্টিনার বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পেলে, তবে এবারও ত্রাতা হয়ে লামিনের শট থেকে দলকে রক্ষা করেন এমি। 11 জন নিয়ে মাঠে নামলো, এদিন একাই লড়ে গেছেন এমি মার্তিনেজ। স্পেনের সামনে তিনি যেন হয়ে উঠেছিলেন দুর্ভেদ্য দেয়াল। তার আরো একটা দৃষ্টান্ত তিনি স্থাপন করেন নিকোর হেড থেকে। এর কিছুক্ষণ পর স্পেন আর্জেন্টিনার জাল খুঁজে পেলেও তা বাতিল হয় ফাউলের জন্য। এবারে বিশ্বকাপে যে দলগুলো ডুবেছে তাদের অধিকাংশই অতিরিক্ত রক্ষণাত্মক খেলার জন্য, আর্জেন্টিনাও তাই। এজন্য আর শেষ রক্ষা হয়নি তাদের। 106 মিনিটে অবশেষে জাল খুঁজে পান ফেরান তোরেস, স্বপ্ন ফিকে হতে শুরু করে স্ক্যালোনি শিষ্যদের। নামের ফাইনাল হলেও নিউ জার্সিতে শুধু খেলেছে স্পেন, আর্জেন্টিনা যেন ছিল শুধু দর্শকের ভূমিকায়। পুরো ম্যাচে স্পেনের 20 শটের বিপরীতে আর্জেন্টিনার ছিল মাত্র 2টি, আর লক্ষ্যে একটিও নয়। যথেষ্ট যোগ্য দল হিসেবেই স্পেনের হাতে উঠল বিশ্বকাপের শিরোপা। ফাইনালে তারা যেভাবে পারফর্ম করেছে এর ব্যত্যয় ঘটলে হয়তোবা নষ্ট হতো ফাইনালের সৌন্দর্য। পক্ষান্তরে আর্জেন্টিনা যেন শুরু থেকেই ছিল ম্যাচটা এক্সট্রা টাইমে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে। এমি মার্তিনেজ চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হয় আরো একটা বিশ্বকাপ উদযাপন থেকে বঞ্চিত হলেন লিওনেল মেসিরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ফাইনাল হারের পর সংবাদ সম্মেলনে আবেগ আপ্লুত হয়ে পড়েন লিওনেল স্ক্যালোনি। কান্না বেজড়িত কণ্ঠে বলেন, নিজের দল নিয়ে গর্বিত তিনি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জেতানো কোচ ইঙ্গিত দেন ডিসেম্বরের পরই ছাড়তে পারেন গুরু দায়িত্ব। যদিও লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রেখেছেন আলবিসেলেস্তে কোচ। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। De estar en el lugar que estoy, ese lugar. টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের যে স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্র এসেছিল আর্জেন্টিনা দল, সেই স্বপ্ন পূরণ হয়নি। গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত দারুণ ফুটবল খেলেছে আর্জেন্টিনা দল, অনেকের প্রশংসা কুড়িয়েছে, হয়েছে সমালোচনাও। কিন্তু ফাইনালে দুর্দান্ত এক স্পেন দলের সামনে মুখ থুবড়ে পড়ে লিওনেল স্ক্যালোনির সব কৌশল। বিশ্বকাপ ফাইনাল হারের পর আবেগ আর নিয়ন্ত্রণ করতে পারেননি লিওনেল স্ক্যালোনি। Soñado para todos. আমার খুবই কষ্ট হচ্ছে, তবে এটাও জানি ছেলেরা মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। এই দলটার প্রতি আমি চিরকৃতজ্ঞ। সত্যি বলতে স্পেনই ভালো খেলেছে, তবু এই দল যা করেছে তা নিয়ে আমার অসংখ্য গর্বের স্মৃতি থাকবে। আমরা যা অর্জন করেছি সেটার যথাযথ মূল্যায়ন করা উচিত। আজ আমরা দেখিয়েছি কিভাবে হার মেনে নিতে হয়। আমরা ম্যাচ হেরেছি এবং সেটি মেনে নিচ্ছি, কিন্তু তাই বলে এতদিন ধরে যা করেছি তা ভুলে যাওয়া যাবে না। লিওনেল স্ক্যালোনি কথা বলেছেন তার ভবিষ্যৎ নিয়েও। স্ক্যালোনির সাথে এফ এর চুক্তি রয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। সেই ডিসেম্বর পর্যন্ত তিনি আর্জেন্টিনা দলের কোচের দায়িত্ব পালন করবেন বলে নিশ্চয়তা দিয়েছেন। তবে এরপর তার ভবিষ্যৎ নিয়ে কিন্তু তিনি কোনো সিদ্ধান্ত জানাননি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি চিকি তাপিয়ার সঙ্গে বৈঠক করতে চান লিওনেল স্ক্যালোনি এবং এরপরই তিনি সিদ্ধান্ত নেবেন ভবিষ্যতে তিনি আর্জেন্টিনা দলের কোচ থাকবেন কিনা সরে যাবেন। En mi vida pensé que pensamos todos los chicos del cuerpo técnico. লিওর সঙ্গে তার বিষয়ে এখনো কথা হয়নি। আমার বিষয়টা নিয়ে আমি সভাপতির সঙ্গে কথা বলবো। আমি কি করতে চাই সে বিষয়ে একটা ধারণা আছে। আপাতত চুক্তির মেয়াদ পূরণ করব, তারপর দেখা যাবে। একটু সময় নিয়ে ভাবতে হবে। Volver a resetearse, volver a formar un grupo como este. আর্জেন্টিনা দল তাদের ইতিহাসের সবচেয়ে স্বর্ণালী সময় কিন্তু পার করেছে লিওনেল স্ক্যালোনি এবং লিওনেল মেসির এই জুটির সময়। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দুর্নীতির মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের 9তলা ভবন নিয়ন্ত্রণে নিয়েছে দুদক। সোমবার পূর্বাঞ্চলের জলসিঁড়িতে অভিযান চালিয়ে বিপুল আর্থিক অসঙ্গতির তথ্য পায় সংস্থাটি। এদিকে সাবেক ভূমিমন্ত্রী
সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানে জব্দ করা 18 কোটি টাকার 2টি ফ্ল্যাটে মিলেছে দুর্নীতির নানা আলামত। 40 কোটি টাকার অবৈধ সম্পদ ও 342 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে 2025 সালে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে মামলা করে দুদক। তারা যাতে সম্পদ বিক্রি করতে না পারেন সেজন্য সংস্থাটির আবেদনে জব্দের আদেশ দেন আদালত। জব্দ তালিকায় থাকা জলছিড়ি প্রকল্পের 9তলা ভবন নিয়ন্ত্রণ নিতে সোমবার সকাল থেকে কাজ শুরু করে দুদক, যেখানে আসবাবপত্র সহ আর্থিক লেনদেনের বিপুল তথ্য মেলে। ইনভেন্টরি লিস্টটা চলছে, ওখানে যতদূর জানা গেছে ওখানে বিপুল পরিমাণ ব্যবহার্য সামগ্রী পাওয়া গেছে এবং কিছু আর্থিক তথ্য পাওয়া গেছে, যা হয়তো পরবর্তীতে আমাদের ইনভেন্টরি লিস্টটা শেষ হোক হয়তো আপনাদের জানানো যাবে বা যেগুলো তদন্ত কাজে সহায়তা করবে বলে আমরা মনে করছি। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানে 18 কোটি টাকার 2টি ফ্ল্যাট 2 দিন অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নিয়েছে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, যেখানে দুর্নীতির নানা আলামত সহ 260 ধরনের সামগ্রী মিলেছে। সাইফুজ্জামান জাবেদের ওখানে 2টি ফ্ল্যাট ছিল, এখানে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন রুম, এগুলো থেকে প্রায় 260 আইটেমের বেশি ওখানে ব্যবহার্য সামগ্রী পাওয়া গেছে। সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে 9 দেশে 10,000 কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ পেয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবী থানায় করা প্রতারণার মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিমকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। সকালে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়, পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ডিএমপি জানায় 2020 সালে পল্লবী থানায় দায়ের হওয়া একটি প্রতারণা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে 2024 সালের সেপ্টেম্বরে একই মামলায় আদালত থেকে জামিন পান শাহেদ, তবে পরবর্তী আইনি প্রক্রিয়ায় জারি হওয়া পরোয়ানার ভিত্তিতে তাকে আবারও গ্রেফতার করা হয়েছে। করোনা মহামারীর সময় রিজেন্ট হাসপাতালকে ঘিরে আলোচিত নানা অভিযোগের পর একাধিক মামলায় গ্রেফতার হন শাহেদ। রাতের সময় আরও থাকছে। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব নিয়ে জীবনযাত্রার ব্যয় কমানোর ঘোষণা। রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করলেন লেবার নেতা। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে বিমস্টেকভুক্ত দেশগুলোর আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। অন্যদিকে সার্কের সঙ্গে বিমস্টেকের তুলনা বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন জোটটির মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। রাজনৈতিক সমস্যার বাইরে থেকে বাস্তবভিত্তিক সহযোগিতার মাধ্যমে বিমস্টেককে আরও গতিশীল প্ল্যাটফর্মে রূপ দেওয়ার কাজ চলছে বলেও জানান তিনি। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 7 দেশের আঞ্চলিক জোট বিমস্টেককে ঘিরে নতুন কূটনৈতিক গুরুত্ব বাড়ছে। 3 দশক পেরিয়ে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করা এবং রোহিঙ্গা সংকটের মতো আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর সমন্বয়ই জোটটির সামনে বড় চ্যালেঞ্জ। সোমবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সেমিনারে বিমস্টেকের মহাসচিব বলেন, দুই সংস্থার উদ্দেশ্য ও কার্যক্রম ভিন্ন হওয়ায় সার্কের সঙ্গে বিমস্টেকের তুলনা বিভ্রান্তিকর। রাজনৈতিক জটিলতার বাইরে থেকে বাস্তবভিত্তিক সহযোগিতাকে অগ্রাধিকার দিয়ে সংস্থাটিকে আরও গতিশীল করার কাজ চলছে বলেও জানান তিনি। Comparison between BIMSTEC and SARC is misleading and misplaced, and it hurts the interest of BIMSTEC, and it's unfair to BIMSTEC to compare it with SARC. Please look at BIMSTEC as a independent entity, not in the context of SARC. আলোচনায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা বলেন, বিমস্টেককে কার্যকর করতে সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। Our discussion only focuses on about this infrastructure connectivity and about this security. So that's kind of a dilemma we are facing while we are talking about these 3 decades of BIMSTEC.
The geographical reality of South Asia and the persistence of political and security problems. We may not like it, but these problems are there and they often stymie efforts for regional integration. প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে বিমস্টেকের সদস্য রাষ্ট্রগুলোর আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছেন। Truly hope that the BIMSTEC framework, the international pressure needed for the safe and dignified repatriation of Rohingya refugees. Regional prosperity can only be sustained in an environment of peace, security and resilience. সার্ককে পুনর্জীবিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সার্ক ও বিমস্টেককে প্রতিদ্বন্দ্বী নয় বরং আঞ্চলিক সহযোগিতার পরিপূরক প্ল্যাটফর্ম হিসেবে দেখছে ঢাকা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় চুক্তি হতে পারে জাপানের সঙ্গে, একথা জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান। এদিকে সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, স্থল ও সমুদ্র সীমা জুড়ে পরিচালিত সব উড়োজাহাজের তথ্য শনাক্ত ও বিদেশি শিডিউল ফ্লাইটের চার্জ আদায় করতে পারছে সিভিল এভিয়েশন, যা প্রতি বছর 8% করে রাজস্ব বাড়াবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশের আকাশ এখন শতভাগ নিয়ন্ত্রিত। উড়োজাহাজ পরিচালনা, মনিটরিং কিংবা সীমানা ব্যবহারে বিদেশি উড়োজাহাজের চার্জ আদায় সবই সম্ভব হচ্ছে শাহজালাল বিমানবন্দরে স্থাপিত এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিএম এর মাধ্যমে। এতে বেড়েছে রাজস্বের পরিমাণ। প্রতি বছর সর্বনিম্ন 8% হারে আয় বাড়বে বলে জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সোমবার বেবিচক আয়োজিত কর্মশালায় এসব তথ্য তুলে ধরে সংস্থাটি। বাংলাদেশের এটিএম এর যত রুট আছে, যত সার্ভিসগুলি আছে, কোন বিমানবন্দর কয়টা পর্যন্ত খোলা থাকবে, কোন বিমানবন্দরের সাথে কি কি ফ্যাসিলিটি আছে, এয়ারপোর্ট থেকে কত দূরে, কোন রুটে এটাতে যাওয়া যাবে, কি কি এখানে রিপোর্টিং পয়েন্ট আছে, সব কিছু কিন্তু আমার এআইপিতে থাকে এবং এই এআইপিটা আমরা টাইম টু টাইম অ্যামেন্ডমেন্ট করি বা রিভাইজ করি। দিনব্যাপী কর্মশালায় নিরাপত্তা ইস্যুতে বেবিচক জানায়, সম্প্রতি যাত্রী ও উড়োজাহাজের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ড্রোন পরিচালনা। সুরক্ষায় গুরুত্ব দিয়ে শাহজালাল বিমানবন্দরের জন্য এবছরই কেনা হবে এন্টি ড্রোন সিস্টেম। উই আর গোয়িং স্ট্রিক্টলি টু দ্য অ্যাক্টিভ মেজার নাও, যে এন্টি ড্রোন, আপনি ড্রোন উড়ালে আপনার ড্রোনটা আমরা শুট করে ফেলে দেব। সমাপনী আয়োজনে তৃতীয় টার্মিনাল নিয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে জাপানের সঙ্গে চুক্তি হতে পারে। চালু হলে প্রাথমিক পর্যায়ে 25% ফ্লাইট পরিচালনা হবে তৃতীয় টার্মিনালে। আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমি আশা করছি চুক্তিটা হবে। চুক্তিটা হয়ে গেলে তখন আমাদের যেটা প্ল্যান, থার্ড টার্মিনালটা 16 ডিসেম্বর যদি উদ্বোধন হয়, উদ্বোধন পরবর্তীকালীন সময়ে এটা কখনো অপারেশন বন্ধ করা যাবে না। যত রকম বিমান এখানে চলাফেরা করে তার 25% অথবা 20% বিমান আমরা প্রথমে শুরু করতে পারবো। তথ্য বিভ্রাট যেন এভিয়েশন শিল্পের ওপর নেতিবাচক প্রভাব না ফেলে সে বিষয়ে গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানায় বেবিচক। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বিদেশে কর্মী পাঠাতে অনিয়মের অভিযোগে 49টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। গত রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, লাইসেন্স বাতিল হওয়া এসব রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অনুমোদন ও লাইসেন্সের শর্ত ভঙ্গ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দণ্ডবিধি 1860-এর বিভিন্ন ধারায় আদালতে অভিযোগপত্রও দাখিল হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী অভিবাসী আইন 2013-এর 13 ধারা অনুযায়ী রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। আর এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। একদিনে ডেঙ্গুতে মারা গেছেন আরও 3 জন, নতুন করে শনাক্ত হয়েছে 372 জন। এদিকে এডিস মশা নিধনে কাজ করছে না বর্তমান প্রযুক্তি। দেশীয় রাসায়নিক ব্যবহারের সমস্যার সমাধানের আশা এলজিআরডি মন্ত্রীর। এদিকে সিঙ্গাপুরের সফল পদ্ধতি দেশে প্রয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। জমে থাকা পানিতে বংশ বিস্তার করে ডেঙ্গু জ্বরের জন্য দায়ী এডিস মশা। তাই বর্ষা মৌসুমে বাড়ে এই মশার সংখ্যা, সঙ্গে রোগের প্রকোপও।
মশা নিধনে ব্যবহার করা ওষুধের কার্যকারিতা নিয়ে কয়েক বছর ধরেই চলছে বিতর্ক। এমন প্রেক্ষাপটে সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডেঙ্গু জ্বর সচেতনতামূলক সায়েন্টিফিক সেমিনার আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF। অনুষ্ঠানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, ডেঙ্গু মোকাবেলায় চিকিৎসকদের একক প্রচেষ্টা যথেষ্ট নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। পাশাপাশি বিদেশে মশা নিধনে সফল প্রযুক্তি দেশে আনার পরামর্শ তাদের। এক ধরনের ব্যাকটেরিয়া আছে ওল্ড ব্যাকটেরিয়া। এই ওল্ড ব্যাকটেরিয়াতে যদি আপনি এডিস মশাকে ইনফেক্ট করেন তাহলে এডিস মশা বংশবৃদ্ধি করতে পারে না। এইভাবে সিঙ্গাপুর 70% জায়গায় এডিস মশার প্রোগ্রাম নিতে পেরেছে, এই জন্য ওরা সফল হয়েছে। তাহলে আমাদের দেশেও এটা করার সুযোগ আছে। আমাদের দেশে ওয়ার্ল্ড মসকিটো প্রোগ্রামের আন্ডারে আমাদেরকে এই জিনিসটাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ ওল্ড ব্যাকটেরিয়াটাকে বাংলাদেশে ইম্পোর্ট করার চেষ্টা করতে হবে। কিন্তু এটার জন্য আমাদের দেশের সরকারকে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক এক সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মশা নিধনে কাজে আসছে না বিদ্যমান রাসায়নিক, নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক কাজ দ্রুত শুরুর তাগিদ দেন তিনি। মশা নিধনের জন্য যে সমস্ত টেকনোলজি আমরা ব্যবহার করে আসছি, যে সমস্ত কেমিক্যালস আমরা ব্যবহার করে আসছি, সেগুলো ঠিক সেইভাবে উপযুক্ত ভাবে কাজ করতে পারছে না। মশা নিয়ন্ত্রণের জন্য যৌথ উদ্যোগে কাজ করার জন্য একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সিটি কর্পোরেশন এবং সরকারের যৌথভাবে যদি এই টেকনোলজিটা নিয়ে কাজ করে, আমার বিশ্বাস যে তাহলে আমরা এটাতে অনেকটা সফল হব। মশা নিধনে সিটি কর্পোরেশন এবং উদ্ভাবকদের যৌথ কর্মসূচি সফল হলে সরকারের সার্বিক উন্নয়ন কাজে ইতিবাচক প্রভাব আসবে বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী। লার্ভা নিধন করাই হচ্ছে আমাদের প্রধান কাজ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। উজানের ঢলে পানির স্রোতে শেরপুরে ভেঙে পড়ল ব্রিজ। জীবিত উদ্ধার করা হয়েছে শিশুসহ 3 জনকে। বৃষ্টি ও ঢলে লালমনিরহাটে বাড়ছে তিস্তার পানি, পৌঁছেছে বিপদসীমার কাছাকাছি। পরিস্থিতি সামাল দিতে খুলে দেওয়া হয়েছে ব্যারাজের 44টি জলকপাট। নদী তীরবর্তী এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। এদিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাহাড়ি ঢলে পানির তোড়ে ভেঙে গেছে বেইলি ব্রিজ। সোমবার দুপুরে 2 শিশুসহ 3 জনকে নিয়ে ভেঙে পড়ে শেরপুরের চেল্লাখালী নদীর দক্ষিণ সন্ন্যাসী ভিটা নয়াপাড়ার ব্রিজটি। এ সময় তারা সাঁতরে তীরে ওঠার চেষ্টা করে, স্থানীয়রা পরে তাদের উদ্ধার করে। মেঘালয়ের ভারী বর্ষণে নেত্রকোনায় বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। ভোরে কলমাকান্দা সীমান্তের গজারমারি এলাকায় পানি ঢুকে একটি বিদ্যালয়ের একাংশ ভেঙে যায়। সোমেশ্বরী শাখার উবদাখালী ডাকবাংলো পয়েন্টেও পানি বেড়েছে। উজানের ঢল আর বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি। ডালিয়া পয়েন্টে ওঠানামা করছে পানি। এরই মধ্যে তিস্তা ব্যারাজের 44টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হয়। আবহাওয়া অফিস বলছে, ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগ ছাড়া আর বাকি যে 7টা বিভাগ আছে সব বিভাগের জন্যই ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছি, পাশাপাশি বলেছি যে ঢাকা মহানগরীতে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। 23 তারিখ থেকে দেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ককরোচ জনতা পার্টির বিক্ষোভের মুখে পার্লামেন্ট ছেড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে। সোমবার সিজেপির পদযাত্রা কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয় নয়াদিল্লি। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনাও ঘটে। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। লাঠিচার্জ, ধস্তাধস্তি আর আটক, এমন উত্তেজনার মধ্যেই শুরু হয় ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার কর্মসূচি। সোমবার পার্লামেন্ট ভবনের দিকে মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের পথ আটকে দেয়। এক পর্যায়ে সিজিপির সদস্যদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে নিরাপত্তা বাহিনী। আটক করা হয় বেশ কয়েকজনকে। নারী আন্দোলনকারীদেরকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে সিজিপি। দুপক্ষের সংঘর্ষে পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তরুণদের
স্বার্থে প্রয়োজনে নিজের রক্ত দিতেও প্রস্তুত বলে জানান আন্দোলনকারীরা। এমনকি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে আত্মহত্যার হুমকিও দেন কেউ কেউ। শান্তিপূর্ণ আন্দোলনের কণ্ঠ বারবার দমিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন অনেকে। তবে একটি কণ্ঠ রোধ করা হলেও হাজারো নতুন কণ্ঠ তৈরি হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এর আগে সিজিবির কর্মসূচি রুখতে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে যন্তর মন্তর সহ আশপাশের এলাকায় শত শত পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। দিল্লি পুলিশ স্পষ্ট জানায় এই পদযাত্রার কোনো অনুমতি দেওয়া হয়নি। কর্মসূচি ঘিরে দিল্লির বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয় বলে জানিয়েছে গণমাধ্যম এনডিটিভি। এদিকে ভারতের শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত সহ 3টি শর্ত পূরণ করা হলে অনশন ভাঙবেন বলে জানিয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। 20 দিনের বেশি সময় ধরে অনশনে থাকা ওয়াংচুক দিল্লির সাফদারজং হাসপাতালে থেকে হাতে লেখা এক চিঠিতে এ ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া ব্যঙ্গাত্মক উদ্যোগ থেকে জন্ম নেওয়া ককরোচ আন্দোলন এখন ভারতের তরুণদের বড় একটি প্রতিবাদে রূপ নিয়েছে। নিট পরীক্ষায় অনিয়ম, প্রশ্ন ফাঁস, উচ্চ বেকারত্ব ও কর্মসংস্থানের সংকটকে সামনে এনে আন্দোলনটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। অনশনরত পরিবেশ কর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর আন্দোলনে আরও গতি আসে। বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 3য় মেয়াদে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় জনবিক্ষোভে পরিণত হয়েছে। কাকলি আখতার, সময় সংবাদ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন লেবার নেতা অ্যান্ডি বার্নহাম। 56 বছর বয়সী বার্নহাম কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। সোমবার 10 নম্বর ডাউনিং স্ট্রিটে প্রথম ভাষণে জীবনযাত্রার ব্যয় কমানোর উপর গুরুত্ব দেন তিনি। এর আগে বাকিংহাম প্যালেসে রাজা 3য় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের অনুমতি নেন বার্নহাম। প্রায় 1 দশক ধরে গ্রেটার ম্যানচেস্টারে মেয়র হিসেবে দায়িত্ব পালনের পর দেশটির প্রধানমন্ত্রী হলেন তিনি। এদিন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন কিয়ার স্টারমার। অ্যান্ডি বার্নহামের প্রতি নিজের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন তিনি। ফুটপাতে পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুজনের স্বপ্ন পূরণের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার রাজধানীর জিয়া উদ্যানে সুজনের হাতে আর্থিক অনুদান তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে সুজনের পড়াশোনার খরচ দেওয়ার ঘোষণা দেন। প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে উঠে আসা মানবিক বিষয়গুলো প্রধানমন্ত্রীর নজর এড়ায় না। সম্প্রতি সামাজিক মাধ্যমে সুজনের পানি বিক্রির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে সুজন পানি বিক্রি করে উপার্জিত অর্থ দিয়ে বাবাকে হজে পাঠানোর ইচ্ছা প্রকাশ করে। বিষয়টি প্রধানমন্ত্রী নজরে এলে তিনি সুজনের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন। আমি আসছি এবং ততক্ষণ ইনশাআল্লাহ আমি তো আছি, আমরা আছি, আল্লাহ আমাকে যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ। ঠিক আছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই আমি আজকে এই সুজন সহ সুজনের পরিবারের পাশে দাঁড়িয়েছি আমরা, এবং সুজনের যে স্বপ্ন যে পানি বিক্রি করে ওর বাবাকে ও হজ করাতে চায়, এটি অনেক বড় একটি নিয়ত করেছে। আমরা দোয়া করি যাতে সুজনকে পানি বিক্রি করে না, সুজন যাতে পড়াশোনা করে বড় হয়ে যাতে সে তার নিজের উপার্জন দিয়ে যাতে তার বাবা বা মাকে তাকে যাতে হজ করাতে পারে। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। জুলাই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান কামালকে ফেরাতে ভারতকে চিঠি। ইতিবাচক সাড়ার আশা ঢাকার। মিয়ানমার সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার প্রস্তাব। যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে শরিক দলের শীর্ষ নেতাদের বৈঠক। জুলাই সনদ পরিপূর্ণ বাস্তবায়নের অঙ্গীকার। দলীয়ভাবে হবে না স্থানীয় সরকার নির্বাচন, জানালেন মহাসচিব। এবং দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। মাদ্রিদ বিমানবন্দরে চ্যাম্পিয়নদের বরণ করল স্প্যানিশরা। রাতে সিবেলস চত্বরে জমকালো সংবর্ধনা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।